আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের চাইতে আলাদা, এবং বাস্তব গ্যাসের বিভিন্ন ভৌত ধর্ম, বিভিন্ন ভৌত রাশিগুলো, ফিজিক্যাল প্যারামিটার্স লাইক প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এগুলোর মধ্যে সম্পর্ক ভাবতে গেলে আদর্শ গ্যাস সমীকরণ, যেটা আমরা বারবার পড়েছি, পিভি ইকুয়ালস টু এনআরটি, সেটা খুব একটা কাজে দেয়নি। সেই জন্য আমাদেরকে আদর্শ গ্যাসের ওপর যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোকে ভেরিফাই করতে গিয়ে যে ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্ট বৈজ্ঞানিকেরা করেছেন, এবং যখনই এক্সপেরিমেন্ট করেছেন বুঝতেই পারা যাচ্ছে এক্সপেরিমেন্ট তো আর হচ্ছে যে আদর্শ গ্যাস নিয়ে করা যায় না। কাজেই এক্সপেরিমেন্ট আমাদের করতে হয়েছে যে কতগুলো বাস্তব গ্যাসকে নিয়ে। তাতে দেখতে পেয়েছি আমরা যে আমাদের যে আদর্শ গ্যাসের সমীকরণ তার চাইতে বেশ কিছু জায়গাতে কিছু ডেভিয়েশন হয়েছে, কিছু জায়গাতে সামান্য, কিছু জায়গাতে অনেকটা, আবার কিছু জায়গাতে মিলেওছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা তখন ভ্যান ডার ওয়ালসের সমীকরণ বার করেছি, যেই সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ এর পরিবর্তে বাস্তব গ্যাসের জন্য আমরা ব্যবহার করব। এটা বারবার এখানে বলার বিষয় যে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র বা গেলুসাকের সূত্র, এই সূত্রগুলির যে ঐতিহাসিক তাৎপর্য এবং গুরুত্ব, সেটা এই ভ্যান ডার ওয়ালসের সমীকরণ আসার ফলে কোনোভাবেই খর্ব হচ্ছে না, কোনোভাবেই সেগুলোকে বাতিল করে দিয়ে ভ্যান ডার ওয়ালস নতুন তথ্য আনছেন এমন নয়। বরঞ্চ আমরা যদি আগের ক্লাসগুলো দেখি আমরা বুঝতেই পারবো যে পিভি ইকুয়ালস টু এনআরটি আমাদের যে সূত্র ছিল আদর্শ গ্যাসের জন্য, সেই সূত্ররই একটু মডিফিকেশন হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। অর্থাৎ আমরা ওখানে যেমন ওখানে গিয়ে কি দেখলাম আমরা, যে আমরা প্রেশার কাকে বলবো, ভলিউম কাকে বলবো, আমরা যা দেখি আর যা হওয়া উচিত তার মধ্যে কি পার্থক্য, সেই ভিত্তিতে সেগুলোকে সংশোধন করা, কারেকশন করা, দ্য কারেক্টেড প্রেশার, কারেক্টেড ভলিউম, সেখান থেকে আমরা সূত্রে এসে পৌঁছেছি। এবারে আজকে আমরা যে বিষয়টা পড়ব সে বিষয়টা হচ্ছে ক্রিটিক্যাল ফেনোমেনন, সংকটকালীন বৈশিষ্ট্য, সংকট তাপমাত্রা, সংকট চাপ, সংকট আয়তন, এই ক্রিটিক্যাল ফেনোমেনাগুলো আমরা আজকে পড়ব। ক্রিটিক্যাল ফেনোমেনার চর্চায় ঢোকার সময় আমরা যদি একটু বিষয়টাকে ভেবে নিই, মনে করে নিই, কি ছিল বলতো? ছিল হচ্ছে যে আমরা যখন
পড়েছিলাম, যদি তোমাদের খেয়াল পড়ে, আমরা যখন আদর্শ গ্যাস নিয়ে চর্চা করছিলাম তখন এই কথাটা তোমাদেরকে আমি বারবার বলেছি যে আদর্শ গ্যাস নিয়ে আমরা যখন কথা বলি সে জায়গাতে আমাদের কিন্তু কোথাওই গ্যাস থেকে তরল কি করে হবে, গ্যাস থেকে কঠিন কি করে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু ভাবনা চিন্তার বিশেষ অবকাশ থাকে না। যে কারণে আমরা আদর্শ গ্যাসের সমীকরণের অনেকগুলো বিষয়ই বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু গিয়ে আমরা আর খুঁজে পাইনি। কেন পাইনি বলতে গিয়ে আমরা বলতে পারি যে আদর্শ গ্যাসের একদম গোড়ার যে কথাগুলো বলা হয়েছে, যদি আমাদের খেয়াল থাকে যে আদর্শ গ্যাস তার অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তার অণুগুলো যখন ধাক্কা খায় সেটা সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, এই ধরনের কিছু বৈশিষ্ট্যের কথা আমরা পড়েছিলাম। কিন্তু সেগুলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে মেলেনি। আদর্শ গ্যাস যতই তুমি চাপ দাও, যতই তাপ কমাও, সব সময় গ্যাস থাকে, কিন্তু সেটা বাস্তবে হয় না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে তা ঘটে না। বাস্তব গ্যাস তরল হয়ে যায়। তরল দুভাবে করতে পারি আমরা। আমার ক্লিয়ার কাট কথা, দুটো রকম পদ্ধতি আছে। কি সেই দুটো পদ্ধতি? দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আমরা বলেছি সেটা হচ্ছে ইনক্রিজিং প্রেশার, আরেকটা হচ্ছে লোয়ারিং দ্য টেম্পারেচার। ইনক্রিজিং প্রেশার অ্যান্ড লোয়ারিং দ্য টেম্পারেচার, দুটো ক্ষেত্রেই ঘটনাটা একই ঘটে। প্রেশার বাড়িয়ে দিলে গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসে এবং বাস্তব গ্যাসের অণুগুলো তাদের মধ্যে আকর্ষণ বল যখন গ্যাসীয় অবস্থায় অনেক দূরে দূরে আছে তখন হয়তো সত্যিই নেগলিজিবল, জিরো নয়, নেগলিজিবল। কিন্তু যখন চাপের প্রভাবে তারা কাছাকাছি এসে পৌঁছে যাচ্ছে অণুগুলো, তাদের মধ্যে আকর্ষণ বলটা আস্তে আস্তে বাড়ছে। পরিষ্কার কথা, তাহলে আকর্ষণ বলটা দূরত্বের সাথে একটা ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকছে। আবার যদি তাপমাত্রা কমিয়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে? তাহলে যেটা ঘটবে, আবার গ্যাসের অণুগুলোর যে গতি শক্তি, সেই গতিশক্তি কমে যাবে। তার ফলে আকর্ষণ বলটা যে ছিল, আকর্ষণ বলটা বেড়ে গেল না, কিন্তু যেহেতু গতিটা কমে গেল, কাজেই আকর্ষণ বলের প্রভাবে একটা মলিকুল আরেকটা মলিকুলের কাছে আসার সম্ভাবনা বেশি করে তৈরি হলো এবং আস্তে আস্তে এই দুটো চারটে করে মলিকুল একসাথে জড়ো হতে হতে প্রথমে ড্রপলেট তৈরি, সেখান থেকে ড্রপ তৈরি, সেখান থেকে গ্যাসের তরলে রূপান্তর। তবে এবার আমরা দিনের শেষে এটুকু মাথায় রাখতে পারি যে প্রেসার বাড়িয়ে যদিও আমরা লিকুইড বানাতে পারি, কিন্তু দিনের শেষে আমাদের ওই তাপমাত্রা কমানোটাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে ধরতে হবে। কারণ কি? কারণ ওই হাই প্রেসার দেওয়াটার সমস্যা হচ্ছে, প্রেসার যে মুহূর্তে উইথড্র করা হবে ওটা হচ্ছে যে আবার গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। তবু চাপ বাড়ালে গ্যাসকে তরলে পরিণত করা যায়, সব সময় যায় না। আমরা দেখেছি, ছবি দেখেছি, গ্রাফ দেখেছি, আবার আসবো সেই গ্রাফে। সব সময় কিন্তু যায় না। একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে
যদি গ্যাস থাকে তাকে চাপ দিয়ে তরলে পরিণত করা যায়, কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে যদি হচ্ছে যে গ্যাস চলে যায়, তখন তাকে ঠান্ডা না করে শুধুমাত্র চাপ বাড়িয়ে আমি তাকে হচ্ছে যে তরলে রূপান্তরিত করে ফেলতে পারবো এমনটা ঘটবে না। এই তাপমাত্রাটাকেই আমরা নাম দিয়েছি ক্রিটিক্যাল টেম্পারেচার, সংকট তাপ। যে তাপমাত্রার নিচে বা ওই তাপমাত্রা হচ্ছে হায়েস্ট, তার চেয়ে উপরে উঠবে না, সেখানে গ্যাসকে চাপ দিয়ে তরলে পরিণত করা যায়। যেমন আমরা মোটামুটি এই জিনিসটা খুব বেশি করে করেছি কার্বন ডাইঅক্সাইডের জন্য। বলতেই পারো যে আচ্ছা জলের জন্য করিনি কেন, কারণ জল হচ্ছে জলীয় বাষ্প থেকে হচ্ছে যে জল করার জন্য আমাদের তো হচ্ছে যে খুব বেশি চাপ দেওয়ার দরকার পড়েনি। ও তো এমনিতে রুম টেম্পারেচার বা আমাদের যেটা হচ্ছে পরিবেশের তাপমাত্রা 22, 24, 26 ডিগ্রি সেলসিয়াস, তো এমনিতেই তো তরল হয়েই যায় বাষ্প থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার, টিসি। এরপরে কি বলবো? ক্রিটিক্যাল প্রেসার। ক্রিটিক্যাল প্রেসারটা কি? ওই একই ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা জেনে গেছি যে তার চাইতে নিচে যদি গ্যাস থাকে তাহলে তরল করা যাবে, ওটা হচ্ছে হায়েস্ট লিমিট, হচ্ছে ওপরে উঠলে গ্যাসকে আর চাপ দিয়ে তরল করা যাবে না। এবার ক্রিটিক্যাল টেম্পারেচারে যখন কোনো গ্যাস রয়েছে, তখন সেই গ্যাসকে চাপ দিয়ে তরলে পরিণত করার জন্য যে পরিমাণ চাপের প্রয়োজন হবে তাকেই বলা হবে হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার। এটা বুঝতে কষ্ট নেই যে ক্রিটিক্যাল টেম্পারেচারের চাইতে যদি নিচে গ্যাসের টেম্পারেচার থাকে, তাহলে আরও কম চাপেই তাকে তরল করা যাবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কঠিন কিছু না। আমরা বলেছি গ্যাসকে আমরা চাপের প্রভাবে তরলে পরিণত করতে পারি যদি তার তাপমাত্রা ক্রিটিক্যাল টেম্পারেচারের সমান থাকে বা নিচে থাকে। এবার বুঝতেই পারছো, যদি আমরা কোনো একটা তরলের বায়ুমণ্ডলীয় চাপে যে স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট, যেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট সেটাই কনডেনসেশন পয়েন্ট, যেখানে হচ্ছে স্ফুটন হবে সেখানেই ঘনীভবনও হবে, তরল থেকে গ্যাস, গ্যাস থেকে তরল। সেই তাপমাত্রায় যদি নামিয়ে আনি তাহলে তো আমাকে কোনো প্রেশার মানে বাইরে থেকে কোনো চাপ প্রয়োগ করতেই হবে না, এমনিই তরল হয়ে যাবে নর্মাল প্রেশারে, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারেই তরল হয়ে যাবে, তাই না? তো ওই জন্য সেটা কথা না, কথা হচ্ছে এই যে আমার যত আমি তাপমাত্রা কমাবো তত আমার গ্যাসকে তরল করার জন্য যে চাপের প্রয়োজন সেই চাপের পরিমাণও কমবে। তাহলে সবচাইতে বেশি চাপ লাগবে তরল করার জন্য ক্রিটিক্যাল টেম্পারেচারে। বলতেই পারো যে তার চাইতে বেশি টেম্পারেচার বেশি হলে আরও বেশি প্রেশার লাগবে, না, তার চাইতে টেম্পারেচার বেশি হলে আর প্রেশার যতই বাড়াও হবে না। কাজেই ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ দ্য হায়েস্ট টেম্পারেচার, যেই টেম্পারেচারে গ্যাসকে লিকুইড করা যায়, এবং সেই লিকুইডটা করতে গেলে যে পরিমাণ চাপ প্রয়োগ করতে হয় দ্যাট ইজ ক্রিটিক্যাল প্রেশার বা সংকট চাপ। আর এই সংকট তাপমাত্রা এবং সংকট চাপে ওই গ্যাসের যে আয়তন, কেমন আয়তন না, 1 মোল গ্যাসের যে আয়তন সেটাকে বলা হবে ক্রিটিক্যাল ভলিউম, সেটাকে বলা হবে ক্রিটিক্যাল ভলিউম। এবং বারবার বুঝতে হবে যে ওইটা হচ্ছে ওই তাপমাত্রা এবং ওই চাপে গ্যাসের ভলিউম। আলাদা করে বললাম কেন গ্যাসের ভলিউম? কারণ ওখানে যেটা ঘটবে, গ্যাস থেকে কিন্তু তরলে রূপান্তরটাও হতে থাকবে।
ইফ ইউ কুড রিকল, আমরা এই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, আমরা যেটা হচ্ছে খুঁজে বার করেছিলাম আগের দিনে গ্রাফে, যে এইটা কার্বন ডাইঅক্সাইডের জন্য সেই 31.1 ডিগ্রি সেলসিয়াস যেটা আমরা বলেছিলাম, এই হচ্ছে গ্রাফ, এবং এইটা হচ্ছে সেই পয়েন্টটা, দিস ওয়ান, এটা হচ্ছে সেই পয়েন্ট, যেই পয়েন্টকে আমরা নাম দিয়েছি হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। আর তার পাশেরটা কি? তার পাশেরটা হচ্ছে আমরা যেটা আদর্শ গ্যাসের জন্য পি ভার্সেস ভি গ্রাফ যেরকম হয় বয়েলের সূত্র মেনে চলে। এবার একটু ভালো করে ভেবে দেখা যাক যে এই জায়গাটাতে, এই পয়েন্ট, আমরা এটাকে এখানে আমরা এই যে এই জায়গাটাকে আমরা বলেছি যে এই জায়গাটাকে আমরা বলেছি এটা লিকুইড, ভালো কথা, হ্যাঁ, এদিকটা আমরা জানি এটা হচ্ছে গ্যাস, তাও ভালো কথা, কিন্তু এই পয়েন্টটা যেটাকে আমরা বরাবর বলে এসেছি হচ্ছে যে ক্রিটিক্যাল পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, এই ক্রিটিক্যাল পয়েন্টে কিন্তু জাস্ট স্পেসিফিক ওই পয়েন্টটাতে ওই টেম্পারেচার, ওই প্রেশার, ওই ভলিউম, সেখানে দাঁড়িয়ে কোথাও যেন একটা গ্যাস এবং তরলের ব্যবধান মিলিয়ে গেছে। ওই তাপমাত্রাতে, ওই চাপে তরলের বৈশিষ্ট্য এবং গ্যাসের বৈশিষ্ট্য একই রকম, এবং এই ক্ষেত্রেই গ্যাসটাকে আমরা বলছি এটা সংকট অবস্থায় আছে। কে সংকটে? তার যে গ্যাসীয় বৈশিষ্ট্য, গ্যাসীয় ধর্ম, গ্যাসের গুণাবলী, the very existence, the very characteristics of the gas is in a critical condition, is a critical state, and that is what we called the critical phenomenon. That is what we called the critical phenomenon. এই হচ্ছে গল্পটা, ক্রিটিক্যাল ফেনোমেনা। এবারে যে জিনিসটা আমরা বলবো, এই জিনিসটা কিন্তু একটু জাস্ট বোঝার ব্যাপার আছে। ও আমাদের অনেক সময় এটা পড়তে পড়তে গিয়ে বারবার মনে হয়ে যায় যে তোমরা যারা হচ্ছে ভৌত রসায়নটা পড়ছো, ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ছো, উই অফেন হ্যাভ দিস মিসকনসেপশন that physical chemistry is all about mathematics, all about derivations and integrations and calculations. কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম নয়। There must be a definite reason for which the subject is physical chemistry, not physics, for which the calculations are chemical calculations, যেগুলোকে আমরা ভাবতে হবে তো যে ওয়াই দিস সাবজেক্ট ইজ ইন কেমিস্ট্রি, এটা ফিজিক্সে কেন নেই, ম্যাথমেটিক্সে কেন নেই। অফকোর্স ফিজিক্সেও আলোচনা থাকবে, টপিকগুলো আলোচনা ফিজিক্সেও থাকবে, গ্যাস লস পড়বে তোমরা, বাট ইউ মাস্ট অ্যাডমিট দিস থিং, কিপ দিস থিং ইন ইউর মাইন্ড, দ্যাট ফিজিক্যাল কেমিস্ট্রি ইজ নট all about calculations. It's about just extracting the physical significance of the numbers. Just numbers, the melting point, the boiling point, the critical pressure, critical volume, critical temperature. These are just mere numbers. How much degree Celsius, how much atmosphere, how much liter, the datas. But you should not only memorize these datas and keep on doing some calculations.
I know the good physical chemist must be very strong in mathematics. He must be capable of doing big and fine calculations, multi-step integrations with very definite precision. Now we are at continuity of state. এটা কিরকম করে বলি, যে একটা ক্লোজড কন্টেনারের মধ্যে একটা লিকুইড আছে এবং সেই লিকুইডেরই ভেপারও আছে। জাস্ট ভাবো ব্যাপারটা কি বলছি, লিকুইডও আছে, ভেপারও আছে। এবার আমি আস্তে আস্তে টেম্পারেচার রেজ করছি। এমনি এটা জানি আমরা যে যদি হচ্ছে বয়েলিং পয়েন্টে নাও আসে, whenever there is an elevation in the temperature of a লিকুইডের একটা সার্টেন ফ্র্যাকশন ভেপোরাইজ করে এবং যত তাপমাত্রা বাড়তে থাকে এই ভেপোরাইজেশনের রেট এবং কন্টেন্ট এনহান্স করতে থাকে, আরও বেশি বেশি নাম্বার অফ মলিকুলস চলে যায় গ্যাস ফেজে এবং আরও তাড়াতাড়ি চলে যায়। তো এবার তাহলে যেটা হচ্ছে যে যত টেম্পারেচার বাড়তে থাকে তত কিন্তু ওই ক্লোজড কন্টেনারের ভেতরে প্রেশারটাও বাড়তে থাকে, কারণ আরও বেশি বেশি করে মলিকুল তো চলে আসছে গ্যাস ফেজে চলে আসছে লিকুইড থেকে। ঠিক যখন ক্রিটিক্যাল টেম্পারেচারটা এসে পৌঁছায়, ঠিক যখন, তখন কি হয়, তখন ওই সলিড আর লিকুইড এবং গ্যাসের যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারিটা ডিসঅ্যাপিয়ার করে যায়। আমরা আগেই যে আমরা গ্রাফটা দেখলাম না, অ্যান্ড্রুস কার্ভে, যে এই এমনি সময়ে একটা বড় জায়গা ছিল, বড় একটা রেঞ্জ ছিল, বি থেকে সি, হ্যাঁ, এই যে জায়গাগুলো একটা বড় জায়গা ছিল, কিন্তু এই যে এখান থেকে এই এত দূর অব্দি যে একটা এত বড় জায়গা ছিল, এখান থেকে এই অবধি একটা এত বড় জায়গা ছিল। এবার যত আমি উপরে যেতে লাগলাম তত কিন্তু এই গ্যাপটা ছোট হতে থাকলো, ইফ ইউ কুড রিকল, ছোট হতে থাকলো এবং ছোট হতে হতে গিয়ে একটা জায়গাতে কি হলো, আমি একেবারে একটা পয়েন্টে পৌঁছে গেলাম। এই পয়েন্টের গুরুত্বটা হচ্ছে এটাই যে এই জায়গাটাতে যেটা হচ্ছে যে আমরা দেখো একদম ছোটবেলাকার ভাবনা চিন্তা, আমরা কি পড়েছিলাম যে স্ফুটনাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে একটা তরল প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে স্বতঃস্ফূর্তভাবে গ্যাসে পরিণত হয় এবং সমগ্র তরল গ্যাসে পরিণত না হওয়া পর্যন্ত তার তাপমাত্রায় কোনো পরিবর্তন হয় না। ফাইন। এবং এই যে তাপমাত্রার প্রভাবে যে এই তাপমাত্রাটা স্থির থাকে এবং বাইরে থেকে যে আমরা হচ্ছে যে তাপ প্রয়োগ করি, যেই তাপের প্রয়োগ করার পরেও তাপমাত্রা স্থির থাকে কিন্তু অবস্থার পরিবর্তন হয়, আমরা সেটাকে বলেছি লীন তাপ বা ল্যাটেন্ট হিট। তো এই পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে এই পয়েন্টে কিন্তু আমি এরকম একটা লম্বা জায়গা পাচ্ছি না যে যেখানে আস্তে 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 তরল থেকে গ্যাসে পরিণতটা হচ্ছে। এখানে লিকুইডটা আচমকা গ্যাস হয়ে গেল, জাস্ট অনেক ক্লিক বা অনেক ক্লিক গ্যাস থেকে লিকুইডে ব্যাক করলো এবং
এই জায়গাটা ইন্টারেস্টিং এই কারণে, উই অল নো দ্যাট density of a gas and a liquid can never be comparable. এরকম কোনো, এরকম হচ্ছে যে কি বলবো, এরকম হচ্ছে যে কোনো লিকুইড নেই, হ্যাঁ, যে যার হচ্ছে যে ডেন্সিটি হচ্ছে কোনো গ্যাসের চাইতে কম। সমস্ত লিকুইডের ডেন্সিটি গ্যাসের চাইতে বেশি। কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশান এই জন্যই ক্রিটিক্যাল, এখানে গ্যাস এবং লিকুইডের ডেন্সিটি সেম, গ্যাস এবং লিকুইডের ডেন্সিটি সেম, এবং এগুলোকে আলাদা করা যাবে না। এই জায়গাটাকে আমরা বলেছি কন্টিনিউইটি অফ স্টেট, অর্থাৎ একটাই গ্যাস, একটা তরল, সেম কম্পোজিশন, সেম এলিমেন্ট অর কম্পাউন্ড, মেবি ইটস কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া অর H2O, অথবা হতে পারে যে হচ্ছে কোনো একটা মৌল গ্যাস, আর্গন, নিয়ন, জেনন, এনিথিং। এবং এইখানে তরল থেকে গ্যাসে এই যে উত্তরণটা, এই উত্তরণটা কন্টিনিউয়াস, অর্থাৎ আমি এই কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিনে, তরল থেকে গ্যাসে যাওয়ার সময় আমরা এর মধ্যে কোনো রকম এমন একটা জায়গা দেখতে পাবো না যে এই জায়গাটাকে আমরা ধরতে পারবো যে এই তো এই টোটাল গ্রাফের এই পয়েন্টটা জুড়ে, এই এরিয়াটা জুড়ে এই ট্রান্সফরমেশন অফ ফেজটা হচ্ছে তরল থেকে গ্যাস, আমরা দেখতে পাবো। যাক, এবারে আমরা অঙ্ক করি। এই ভিএম হচ্ছে মোলার ভলিউম, জানি আমরা। তো তাহলে আমাদের এই ছিল হিসাবপত্র, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফর 1 মোল অফ গ্যাস। এখানে আমরা জায়গাটায় ছিলাম, এই এটাকে আমরা এভাবে কেটে লিখেছি, জাস্ট এটাকে এক্সপ্যান্ড করেছি। যদি আমাদের মনে থাকে, এটা হচ্ছিল আমাদের সূত্রটা, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি। এটা হচ্ছে ফর 1 মোল অফ গ্যাস। সেটাকে একটু জাস্ট ঘুরিয়ে লিখেছি, এইভাবে জাস্ট ঘুরিয়ে লিখেছি বলতে কি, জাস্ট ওটাকে এক্সপ্যান্ড করেছি আর কি। হ্যাঁ, এবার এটাকে ভি স্কোয়ার দিয়ে গুণ করেছি, করে পি দিয়ে ভাগ করেছি, করে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করলাম। এই রিঅ্যারেঞ্জমেন্টটা বোঝার চেষ্টা করো, কঠিন কিচ্ছু না। ভিএম স্কোয়ার দিয়ে গুণ করছি, প্রত্যেকটা টার্মকে গুণ করেছি ভিএম স্কোয়ার দিয়ে। তাহলে এটা দেখো, এটা এবি হয়ে গেল, এটা এ ভিএম হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে পি ইন্টু বি আছে, পি ইন্টু বি ভিএম স্কোয়ার হয়ে গেল, আর এটা হচ্ছে আর টি ভিএম স্কোয়ার হয়ে গেল প্রত্যেকটাকে। এটা কি হলো, পি ভিএম কিউব, দেখলেই বুঝতে পারবে, কঠিন কিচ্ছু না। প্রত্যেকটাকে পি দিয়ে ভাগ করে দিলাম, পি ভাগ করে দিলাম, ঠিক আছে। এই নোটে দু এক জায়গায় দেখবে এরকম একটা ভুল আছে, প্রেশার লিখতে গিয়ে স্মল পি, জাস্ট একটু দেখে নিও, ঠিক আছে। তো এগুলোকে ইকুয়েশনটা ভিএম স্কোয়ার দিয়ে গুণ করে, তারপরে হচ্ছে যে পি দিয়ে ভাগ করে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে। এবার যেটা আমরা যেটা বুঝতে পারছি যে এবার এই যে ইকুয়েশন যদি আমরা সলভ করতে যাই, তা এখানে যেহেতু এটা কিউবিক ইকুয়েশন, তো একটা কিউবিক ইকুয়েশন থাকা মানেই হচ্ছে সেখানে যদি আমরা সলভ করতে যাই, তাহলে হচ্ছে যে আমার ভ্যালু আসবে, 3টে ভ্যালু আসবে ভি। এবার তার মধ্যে 3টে রিয়েল হতে পারে, অথবা একটা রিয়েল, দুটো ইমাজিনারি হতে পারে।
তা এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু অ্যান্ড্রুজ এক্সপেরিমেন্ট থেকে বিষয়টা বেরিয়ে এসছে এরকম নয়। এটা যেটা হচ্ছে, থমসন যেটা করেছিলেন, যে আমরা ছবিটা দেখি যে কতগুলো থিওরিটিক্যাল আইসোথার্ম প্রেসার ভার্সেস ভলিউমে উনি প্লট করছেন। ফাইন। এটা যেটা বলছে যে আইসোথার্মের নিচের টেম্পারেচার, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে, ক্রিটিক্যাল টেম্পারেচারের পর থেকে তো অন্যরকম আচরণ করবে। ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যেটা হচ্ছে, আইসোথার্মের তিনটে পার্ট থাকবে। একটা হচ্ছে এই জায়গাটা এবি, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে গ্যাস। তারপরে যদি আমি দেখি এই যে সিডি জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে লিকুইড। আর যেটা হচ্ছে এই যে মাঝের জায়গাটা, যে জায়গাটা হচ্ছে কিন্তু আমার সবচাইতে ক্রুশিয়াল, আই মাস্ট সে, এই এই জায়গাটা, বি থেকে শুরু করে এই রকম এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট রিজিয়ন। এবার ফিগার 7 ছবি, এদিক ওদিক করলে মুশকিল। তুলনা করবো যখন, তখন হচ্ছে পাশে বসিয়ে করাই ভালো। কি হচ্ছে যদি আমাদের খেয়াল থাকে, আগেরটা তো দেখেছিলাম আমরা, তখন পড়েছিলাম যেটা, যে এই যে দেখো, এই যে আমরা একবার দেখে নি গোটা গল্পটা, এই যে এবি পয়েন্ট, এই জায়গাটা, এই জায়গাটা, দেখা যায় যে এই যে এই জায়গাটা, এই যে এটা কিন্তু যেটা আমাদের অ্যান্ড্রুর কার্ভে ছিল, কার্ভের সঙ্গে কিন্তু একই রকম। দেখে নাও বারবার ভালো করে, পরে কিন্তু বুঝতে না পারলে সমস্যা আছে। এই যে এখানে যে এবি জায়গাটা আছে আর এখানে যে এবি জায়গাটা আছে, এই দুটো জায়গা কিন্তু একই রকম। তারপরে যে এই যে সিডি জায়গাটা এখানে যেটা আছে, এই যে এই সিডি জায়গাটা, এটাও যদি আমরা এইখানে সিডি জায়গাটার সাথে কম্পেয়ার করি, জাস্ট এ দুটো কিন্তু একই রকম। এই যেটা হচ্ছে আমাদের লিকুইড ফেজের জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা, দুটো কিন্তু একই রকম। এই অ্যান্ড্রুর কার্ভের সাথে মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে যে ওই যেটা স্ট্রেট লাইন করে দিয়েছিলাম এখানে, এই যে বি থেকে সি স্ট্রেট লাইন, এটা কিন্তু এখানে স্ট্রেট লাইন নেই, কিন্তু এখানে একটা ফাইন একটা কার্ভ আছে, প্রেশার বাড়ছে আবার নামছে, এই গল্পটা আছে।
তাহলে যেটা আমরা বুঝতে পারছি যে আমরা যে কোনো জায়গা থেকে প্রেশার ভার্সেস ভলিউম গ্রাফ, এবার প্রেশার ভার্সেস ভলিউম গ্রাফ বলতে গেলে তার প্রধান উপযোগিতা কি? আমরা কোনো একটা স্পেসিফিক প্রেশার বলা থাকবে, আমাকে তার করসপন্ডিং ভলিউমটা আমি বলতে পারবো গ্রাফ দেখে, যে আচ্ছা ওই প্রেশারে ভলিউম কত হবে গ্রাফ দেখে বলতে পারবো। যে কোনো জায়গাতে গ্রাফের মূল কাজটা তাই, যে আমরা কতগুলো নোন 4 5 6 7 ডেটা নিয়ে গ্রাফ প্লট করি। অফকোর্স আমরা এটা মাথায় রেখে যে গ্রাফটা কেমন হতে পারে, এটা স্ট্রেট লাইন বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, সেটা মাথায় রেখে গ্রাফটা প্লট করি। এবং প্লট করার পরে যেটা হয়, আমরা তারপরে কোনো একটা আননোন ভ্যালু অফ ওয়াই ফ্রম দ্য নোন করসপন্ডিং ভ্যালু অফ এক্স আমরা বার করি। তাহলে যেখানে ছিলাম পয়েন্টটাতে, যে এই যে প্রেশার, এই প্রেশারে দাঁড়িয়ে যদি হচ্ছে ভলিউম কত বলা হয়, তাহলে এটা বুঝতে খুব কষ্ট হবে না, এটা বুঝতে মোটেই খুব কষ্ট হবে না যে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি বলি তার ইয়ে কত, এই প্রেশারে দাঁড়িয়ে যদি বলি ভলিউম কত, এই একটা জায়গা সি একটা আছে, এম একটা আছে, আর হচ্ছে বি একটা আছে। সি এম আর বি, বি এম আর সি, এই তিনটে করসপন্ডিং ভলিউমের ভ্যালু পাওয়া গেল। ঠিক আছে, এবারে যেটা হচ্ছে, তাহলে এর মধ্যে গল্পটা কি, এই যে বিএল কার্ভ অর্থাৎ বি থেকে এম পর্যন্ত, বি থেকে এল পর্যন্ত যেটা হচ্ছে বিএল, বি থেকে এল পর্যন্ত, এই বি থেকে এল পর্যন্তটা রিপ্রেজেন্ট করবে সুপার স্যাচুরেটেড ভেপার, সুপার স্যাচুরেটেড ভেপার, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আমার যে কনসেন্ট্রেশন অফ ভেপার হওয়ার পরে লিকুইড হয়ে যাওয়ার কথা, তার চাইতেও বেশি আমার ভেপার পজিশানে আছে, ভেপার অবস্থায় আছে, কিন্তু কোনো কারণে সেটা লিকুইড হতে পারছে না। অর্থাৎ সুপার স্যাচুরেটেড ভেপার হচ্ছে এমন একটা ভেপার যেখানে যেটা হচ্ছে পয়েন্ট অফ কন্ডেনসেশন টেম্পারেচার তার চাইতে নিচের তাপমাত্রাতে গ্যাস আছে কিন্তু তরল হয়নি। আবার তার উল্টো দিকটা হচ্ছে এনসি একটা পয়েন্ট, যেটা হচ্ছে সুপার হিটেড লিকুইড, অর্থাৎ স্পষ্টভাবে বলতে গেলে এমন একটা লিকুইড যেটা তার বয়েলিং পয়েন্টকে ক্রস করে গেছে উইথ দ্যাট স্পেসিফিক প্রেশার, বাট ইট ইজ স্টিল আ লিকুইড, ইট ইজ স্টিল আ লিকুইড। এই হচ্ছে বৈশিষ্ট্যটা। এটা আমরা এটা বাদ দিলাম, এটা তো আগে আমাদের নোটে আছে, আমরা এটা হচ্ছে আগে আবার হচ্ছে আমরা দেখে নেব। এবারে এই যে এই ওয়েভ, এই ওয়েভটা যত উপরে যাবে আস্তে আস্তে ছোট হতে থাকবে, ছোট হতে হতে এই যে একটা পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, পয়েন্ট পি অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচার, যেখানে হচ্ছে এখানে এই তিনটে ভলিউমের ভ্যালু পেয়েছিলাম, একটা সি ছিল, একটা এম ছিল, একটা বি ছিল, কিন্তু পরিষ্কার কথা হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে পরিষ্কার দেখো, পরিষ্কার বোঝো, যেটা বলা হচ্ছে যে এটা আমরা তো বারবার পড়েছি, এটা ভ্যান ডার ওয়ালসের সূত্র বলো, তার আগে আদর্শ গ্যাসের বলো, বা ভ্যান ডার ওয়ালসকে এদিক ওদিক মডিফিকেশান করে যে সমস্ত সূত্রগুলো এসছে, কোনো সূত্রতে এটা বলছে না গ্যাস বাস্তব হোক বা আদর্শ হোক। যখন সেটা গ্যাস, তখন কোনো একটা স্পেসিফিক টেম্পারেচার এবং প্রেশারে
তার ভলিউমের ভ্যালু 3টে হতে পারে না, একটা ডেফিনেট ভলিউম তো থাকবে। কিন্তু তাহলে এই যে সি এম আর বি এটা পেয়েছিলাম, কারণ কি? কারণ এইটা তো পিওর গ্যাস না, এই যে বি থেকে সি পর্যন্ত জায়গাটা, এটা হচ্ছে গ্যাস থেকে লিকুইডে ট্রান্সফার হওয়ার জায়গা। এই গ্যাস থেকে লিকুইডে ট্রান্সফার হওয়ার জায়গা, এইটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে করে একটা পয়েন্টে এসে পৌঁছাবে। তখন যে সেই টেম্পারেচারকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তখন এই টেম্পারেচারটাকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। জাস্ট একটু দেখে নেওয়ার বিষয়, এই একটু ছোটোখাটো ভুল থাকে। এই টিসিটা কিন্তু সি কিন্তু জাস্ট নট অনলি স্মল সি, ইটস সাফিক্স ভিসি ইস ইজ সাবস্ক্রিপ্ট। একটু জাস্ট মাথায় রাখার ব্যাপার, কঠিন কিচ্ছু না। আমরা এর পরের পয়েন্টে, হ্যাঁ, যেটা বলে দেওয়ার বিষয় যে এই যে আমি যে নোটটা থেকে লাইভ আসছি, এই যে ক্লাস নোট, এটা হাতি ঘোড়া কঠিন কিছু বিষয় না, জিনিস কিছু না, জাস্ট কালেক্টেড ফ্রম ইন্টারনেট সোর্স। টিল এই আমার এই মার্কড কপিটার লিঙ্ক এই ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে, ভিডিও শেষে হচ্ছে দেওয়া আছে ফুটনোটে। ইউ ক্যান অলসো রিট্রিভ দ্যাট very primitive document is not that important. You can consult any textbook or any available web source also. Anyway, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে যখন ক্রিটিক্যাল টেম্পারেচারে যেটা ঘটবে হচ্ছে যে ভলিউমের রেসপেক্টে প্রেসারের কোনো চেঞ্জ আর হবে না, এটা ইকুয়ালস টু 0 হয়ে গেল। এবারে আমরা একটু ভাবনা চিন্তা শুরু করি, যেটা হচ্ছে যে আমরা জানি ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, আমরা এটা জানি। এটা যদি খেয়াল না থাকে আর একবার দেখে নেবে, কঠিন হাতি করা কিছু ব্যাপার না। We know this equation, Van der Waals equation. ক্রিটিক্যাল টেম্পারেচারে কি হয়েছে? দুটো ঘটনা। The first derivative is 0. The first derivative is 0 and the second derivative is also 0 at critical point. এবার যেটা কি করতে হবে, আমরা এই ইকুয়েশন নাম্বার 25 আমরা এটাকে জাস্ট ডেরিভেটিভ করব। প্রথমে একবার করব, তারপরে আবার করব। কঠিন কিচ্ছু ব্যাপার না। এবং এতে হচ্ছে যেটুকু জানতে হবে ফর্মুলা, সেটুকু হচ্ছে এটুকু ফর্মুলা। dx to the power n dx is nx to the power n minus 1. That's so simple when n is a positive integer. That's so simple, কোনো প্রবলেমের জায়গা নেই। এবার ক্রিটিক্যাল পয়েন্টে জাস্ট তখন ক্রিটিক্যাল পয়েন্টের টেম্পারেচার হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, ভলিউম হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম, আর প্রেশারটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার। তো এই সামান্য জিনিসটুকু যদি আমরা হচ্ছে যে মাথায় রাখতে পারি, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা জাস্ট এসে পৌঁছাবো হচ্ছে এইখানে। জাস্ট দুটো ইকুয়েশন জাস্ট ডিরাইভ করার, জাস্ট ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করার পর জাস্ট আমরা এগুলোতে টেম্পারেচার ভলিউমের জায়গায় জাস্ট টি এর জায়গায় টিসি, ভি এর জায়গায় ভিসি বসিয়ে দিয়েছি, এই দুটো। ঠিক আছে, 28কে 29 দিয়ে ভাগ করে আমরা একদম ফার্স্টে আমরা ক্রিটিক্যাল ভলিউম আমরা বার করে ফেলতে পারলাম। দ্যাটস ভেরি সিম্পল। এবং এই ভিসি ভ্যালুটা যদি আমরা জাস্ট এখানে এনে বসিয়ে দিই, ভিসি আমরা জেনে গেছি, ভিসির ভ্যালুটা এখানে বসিয়ে দিলে
জাস্ট এই ইকুয়েশন নাম্বার 28, এই দিস ইকুয়েশন, জাস্ট এখানে ভিসি ইকুয়াল টু 3b এখানে বসিয়ে দিলাম, 3b মাইনাস বি, দ্যাট ইজ 2b, জাস্ট বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে একটু এদিক ওদিক করলে দেখো হিসাব করেছে, কঠিন কিচ্ছু না। ভিসি বেরিয়ে এসছে, তার থেকে আমাদের বেরিয়ে এলো হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার বেরিয়ে এলো। এবার এটা এই দুটো জিনিস যদি জানতে পেরে যাই, তাহলে হচ্ছে আমরা এটাকে গিয়ে বসিয়ে দেবো হচ্ছে ইকুয়েশন নাম্বার 25, যেটা হচ্ছে কিছুই না, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা। সেই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এটা বসিয়ে দিলে আমরা এটা পেয়ে যাব, পিসি, ভিসি অ্যান্ড টিসি, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ভলিউম, আমরা তিনটে জিনিস পেয়ে যাব। এবারে আমাদের যেটা করতে হয়, আমরা একটু উল্টো দিক থেকে ঘুরে আসি। মানে উল্টো দিক থেকে ঘুরে আসি বলতে, আমরা প্রথমে এখানে হচ্ছে পিসি বার করেছি, ভিসি বার করেছি, টিসি বার করেছি, ভিসি, টিসি, পিসি, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড ক্রিটিক্যাল প্রেশার আমরা বার করেছি। এবার যেটা হচ্ছে, তখন আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনগুলো, মানে ভ্যান ডার ওয়ালসের কনস্ট্যান্টগুলোকে আমরা ধরে নিয়েছি, দ্যাট উই নো দ্য ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট অ্যান্ড উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ক্রিটিক্যাল প্রেশার, ভলিউম or temperature. The next part would be just the reverse way. Here we know the critical constants. We know the PC, VC and TC. Now what will we doing? We will be trying to find out the value of the Van der Waals constant with respect to these critical parameters, just the reverse way. So we know that from equation 30, B equals to VC by 3, we know that A equals to 3 PC, sorry, we know that the value of B and this is the value of A. So we are just substituting the values of A and B in equation 31, that's it, in TC. So this is the value of B and A, just we are substituting the values of A and B from equations, this 33 and 34 equation, value of B and A in the equation 31, the equation for the critical temperature. Just সাবস্টিটিউট করার পরে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে আমরা যেখানে এসে পেয়েছি, এটা পরীক্ষাতে মাঝে মাঝে প্রুফ করতেও দেয়, ভেরি সিম্পল। ইফ ইউ কুড জাস্ট রিকল দ্য ভ্যালু অফ পিসি, ভিসি অ্যান্ড টিসি, দ্যাটস ইট। ZC, the critical compressibility factor. The critical compressibility factor is 3/8, 0.375. So but what happens when you actually take out the value, what happens then? We'll often see that the experimentally determined value is lying in the range of 3 to 4. Not the compressibility factor, RTC by PCVC, just the reverse, RTC by PCVC. So we know what is compressibility factor. Compressibility factor we have learned in our previous class. The compressibility factor,
what is it? Z is PV by RT. PV by RT. This is the compressibility factor. PV by RT is the compressibility factor. So what we are discussing here, we are not discussing exactly the compressibility factor here. This is PV by RT. We are talking about RT by PV. RT by PV. Obviously, this is at the critical temperature. Critical temperature at critical parameters. So RTC by PCVC. So if the PCVC by RTC, this is 3 by 8. So RTC by PCVC. So what is the value? The value is supposed to be 8 by 3. 8 by 3 means something around 2.66. The value of RTC by PCVC. 8 by 3 around 2.66. But the experimental result showing the value is around 3 to 4. That means there is a deviation. Even from the van der Waals equation, the real gases will show deviation. And now some just trivial calculation part when we are trying to express A, B in terms of the critical parameters. This is the corresponding value of A, and this is the corresponding value of A. This one, and this will help us to solve certain numerical problems where you have to find out the value of A and B, and the critical constants are given, or vice versa. Now, simple some numerical problems. Just have a look, freeze the screen, have a look. Very simple numerical problems. Just you have to keep in mind the formulas. That's very simple. And in this chapter, there are not large number of formulas and different critical formulas. The very simple formulas. And always keep one thing in mind, if you ever forget any formula, যদি কখনো সমীকরণ পরীক্ষার হলে মনে না পড়ে, you can always derive from the equations, from the primitive equations which you already know. আমরা আগে অলরেডি যেগুলো জানি সেই ইকুয়েশনগুলো থেকে আমরা কিন্তু এগুলো বার করে ফেলতে পারবো। সিম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেমস, সিম্পল, এগুলো একটু জাস্ট দেখে নেওয়া, কঠিন কিচ্ছু না, জাস্ট দেখে নেওয়া। আজকের লাস্ট পার্টে এসে পৌঁছেছি, ভ্যান ডার ওয়ালস রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। রিডিউসড, আমরা যখন দিনের শেষে কোনো একটা অবস্থাতে আমরা যদি ধরে নিই যে ক্রিটিক্যাল অবস্থাতে যা প্রেশার, ভলিউম, টেম্পারেচার ছিল সেগুলো নিয়েই আমাদের যাবতীয় ভাবনা চিন্তা, এবং অ্যাট এনি প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার উইল টেক দ্য রেশিও অফ দ্যাট প্রেশার, ভলিউম, টেম্পারেচার উইথ দ্য ক্রিটিক্যাল ওয়ান্স। মানে আমরা যখন করব, আমরা যদি হিসাব করতে বসি, পি বাই পিসি, ভি বাই ভিসি, টি বাই টিসি এরকম করবো, এবং এগুলোর নাম দেবো হচ্ছে পিআর, ভিআর, টিআর, রিডিউসড প্রেশার, রিডিউসড ভলিউম, রিডিউসড টেম্পারেচার। এবারে এই রিডিউসড ভ্যারিয়েবলগুলোকে নিয়ে কাজ করলে আমরা আমাদের এই রকম একটা ইকুয়েশন লিখতে পারবো। জাস্ট এই রকম একটা ইকুয়েশন লিখতে পারবো, কঠিন কিচ্ছু না। আমরা টি এর জায়গায় বসিয়েছি টিআর ইন্টু টিসি, ভি এর জায়গায় বসিয়েছি ভিআর ইন্টু ভিসি। এর মধ্যে এবার এতে আমরা কি করেছি, পিসি, ভিসি আর টিসি এই তিনটের ভ্যালু ইকুয়েশন 32, 30, 31 থেকে এনে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে জাস্ট 27 by b square on both sides and some certain simple calculations করে আমরা এই জায়গাতে এসে পৌঁছতে পেরেছি। জাস্ট হিয়ার, দিস ইজ আওয়ার
reduced equation of state, as simple as that, reduced equation of state. রিডিউসড ইকুয়েশন অফ স্টেট, একটা কথা বলে বসলাম যে এই গানটাতে দাঁড়িয়ে, এই জায়গাটাতে দাঁড়িয়ে একটা জিনিস এটা দিয়ে দেওয়া গেল। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে আমরা রিডিউসড ইকুয়েশন অফ স্টেটে পৌঁছালাম, বাট দ্য ক্রুশিয়াল পয়েন্ট ইজ দ্যাট আমাদের লাভ কি হলো। দ্য ক্রুশিয়াল পয়েন্ট যে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন তো একটা ছিল, তাহলে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন থেকে আমরা যখন হচ্ছে সেটাকে একটা রিডিউসড ইকুয়েশন অফ স্টেট বানালাম, এই এত রিডিউসড ইকুয়েশন অফ স্টেট এতগুলো রেশিও করতে হলো আমাকে, এতগুলো রেশিও করতে হলো, আমার লাভ কি হয়েছে? দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার গেন কি হয়েছে, কি গেন হয়েছে আমরা দেখছি। জাস্ট লুক এট দিস ইকুয়েশন, PR plus 3 by VR square, 3VR minus 1 equals to 8TR. So if this is our reduced equation of state, যেটা লাভ হয়েছে, in this equation we can eventually get rid of the Van der Waals constants A and B. ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ আর বি কে কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে বাদ দিয়ে ফেলতে পেরেছি, এবং তার সাথে ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ভলিউম, যেগুলো হচ্ছে কিনা ওই একটা কোনো গ্যাসের স্পেসিফিক প্রপার্টি, আমরা সেটাকেও বাদ দিয়ে ফেলতে পেরেছি। অর্থাৎ আমরা যেটা একদম গোড়ায় ভাবনা চিন্তা শুরু করেছিলাম, যে কারণে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের চাইতে আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইজ সো পপুলার, সো ফেভারিট টু অল অফ আস, only because the equation of ideal gas applies in general to all gases. You don't have to memorize or look from document the values of A and B, these Van der Waals parameters. That was the beauty of ideal gasification, but unfortunately that was not always accurate and precise in all experimental conditions, in all real conditions, while dealing with real gases. But there was a beauty. So while dealing with Van der Waals equation, we was definitely missing that. In case of Van der Waals equations or critical phenomena, in each step, for each gas we have to memorize many data, like the value of A, value of B, value of VC, value of PC, value of TC. And finally, we can get rid of this memorizing data. We have arrived here at the reduced equation of state, where there is no requirement to memorize such data, because this equation doesn't involve any of the Van der Waals and critical parameters. তাই আমরা আবার পৌঁছালাম যেখানে দাঁড়িয়ে আমরা সবটাকে, সমস্ত গ্যাসের জন্য একটা ইকুয়েশন বানাতে পারবো। আজকের শেষ কথা আমরা একটা করব, ল অফ করসপন্ডিং স্টেট। এই রিডিউসড ইকুয়েশন থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে যদি কতগুলো আলাদা আলাদা সাবস্ট্যান্স তাদের রিডিউসড প্রেশার অ্যান্ড রিডিউসড টেম্পারেচার, রিডিউসড ভলিউম মিলে যায়, রিডিউসড টেম্পারেচার রিডিউসড প্রেশার যদি মিলে যায়, তাদের রিডিউসড ভলিউমটাও একই হবে। এইটাকে বলা হচ্ছে দ্য ল অফ করসপন্ডিং স্টেট। অর্থাৎ এই দুটো কম্পোনেন্ট তখন একে অপরের সাথে করসপন্ড করতে পারবে। এটা যেটা বারবার বলছে, এই জিনিসটার গুরুত্বটা হচ্ছে যে আমরা যখন কোনো কঠিন ছেড়ে দেওয়ার পরে তরল বা গ্যাসের যখন
বিভিন্ন কেমিক্যাল ফিজিক্যাল কম্পোজিশন নিয়ে আলোচনা করব, এটা যে এগুলোকে একই রিডিউসড টেম্পারেচারে আমরা দেখব, একই রিডিউসড টেম্পারেচারে সেটা আমরা দেখব। আরও ভালো করে বলতে গেলে যে আমরা জেনারেলি বারবার ভালো করে ভেবে দেখো যে আমরা যখনই বলেছি যে ওই বয়েলিং পয়েন্ট, এটা কিন্তু একটা লিকুইডের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি, একটা পিওর লিকুইডের ক্ষেত্রে। এই বয়েলিং পয়েন্ট যেটা হচ্ছে জেনারেলি হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারের 2/3 এসে পৌঁছচ্ছে। এই যে বয়েলিং পয়েন্ট, এটা কিন্তু কোনো ফর্মুলা না, ইজ নট আ ফর্মুলা, এটা অবজারভেশন। বয়েলিং পয়েন্টটা হচ্ছে জেনারেলি লিকুইডের ক্ষেত্রে 2/3 অফ ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে যেহেতু আমরা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারের সাথে টেম্পারেচারের কম্পারিজন করেছি এই আমাদের রিডিউসড টেম্পারেচার বানাতে গিয়ে, তাহলে বলাই যায় যে যদি আমরা বয়েলিং পয়েন্টে লিকুইডকে নিয়ে ভাবনা চিন্তা করি, তাহলে তাদের স্টেটটা হবে করসপন্ডিং স্টেট। বোধহয় বোঝা গেল না? আমরা আবার বলছি, যেটা আগেই বললাম, যে রিডিউসড টেম্পারেচার কি? রিডিউসড টেম্পারেচার হচ্ছে লিকুইডের টেম্পারেচার এবং ক্রিটিক্যাল টেম্পারেচারের রেশিও। টেম্পারেচার এবং ক্রিটিক্যাল টেম্পারেচারের রেশিও। এবার আমরা বলছি, আমরা ইউজুয়ালি লিকুইডের ক্ষেত্রে কি দেখি, যে লিকুইডের যে ক্রিটিক্যাল টেম্পারেচার সেটা হচ্ছে বয়েলিং পয়েন্টের 3/2, অথবা বয়েলিং পয়েন্ট হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারের 2/3। তাহলে যে কোনো লিকুইডের ক্ষেত্রেই যদি আমরা তার বয়েলিং পয়েন্ট নিয়ে ভাবতে শুরু করি, বয়েলিং পয়েন্ট এবং হচ্ছে যে ক্রিটিক্যাল টেম্পারেচারের যদি রেশিওটা নিই, তাহলে সেটা হচ্ছে অ্যারাউন্ড 2/3। হ্যাঁ, মানে বয়েলিং পয়েন্ট বাই ক্রিটিক্যাল টেম্পারেচার 2/3। তাহলে এখানে যদি আমরা বয়েলিং পয়েন্ট বসাই ক্রিটিক্যাল টেম্পারেচার, তাহলে এই যেটা রিডিউস টেম্পারেচার আসবে। এবার যেটা বলার কথা, তার মানে হচ্ছে যে যখন আমরা দুটো লিকুইডের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি কম্প্যারিজন করতে বসছি, এটা হচ্ছে খুবই একটা সত্যিকার কথা যে দুটো লিকুইডের যখন কম্পেয়ার করতে বসছি, এটা মাঝে মাঝেই আমাদের মধ্যে মনে হতে পারে যে আমরা দুটো লিকুইডকে যখন কম্পেয়ার করছি, তাহলে আমরা কোথায় কম্প্যারিজনটা করব। মানে বলতে চাইছি যে একটা লিকুইড তার বয়েলিং পয়েন্ট একরকম, তার হচ্ছে ফ্রিজিং পয়েন্ট একরকম, দুটো লিকুইডের ক্ষেত্রে দুরকম। তাহলে দুটো লিকুইডকে যদি কম্প্যারিজন করতে চাই, কোথায় রেখে কম্প্যারিজন করব, কোন টেম্পারেচারে? এখানে যেটা বলা হচ্ছে যে দুটো লিকুইডকে যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে সবচাইতে ভালো উপায় হচ্ছে দ্যাট ইউ হ্যাভ টু কিপ both the liquids at their respective boiling points। অর্থাৎ সেখানে কিন্তু দাঁড়িয়ে তাদের রেসপেক্টিভ রিডিউস টেম্পারেচারটাও ইভেনচুয়ালি এক হয়ে যাবে। এইটা হচ্ছে ল অফ করসপন্ডিং স্টেট থেকে আমাদের ধ্যান ধারণা। And again there is a numerical problem which I am sure you'll find interesting. এই গ্যাস সিরিজের এটাই হচ্ছে আমাদের শেষ ক্লাস গ্যাস সিরিজে। মেবি ইন ফিউচার আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে যাব। আমরা রিয়েল গ্যাসকে we are up to decoding real gas, and I hope we could successfully decode. That's all in this topic on
gas loss in the tough time. I hope you all will stay home and stay safe, and most importantly, keep reading chemistry. Thank you all. Thank you very much.